আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সাংবাদিক ও কলামিস্ট আমিন আল রশিদ আজ আমাদের অতিথি হিসেবে আছেন। আমরা ওনার সঙ্গে সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলতে চেষ্টা করব। জনাব আমিন আল রশিদ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জি কমল ভাই, ধন্যবাদ। আহ, আমিন আল রশিদ, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন গত কয়েকদিন ধরেই আমাদের রাজনীতিতে কিন্তু আবর্তিত হচ্ছে আমাদের ডক্টর ইউনূস যে ব্রিটেন সফর করলেন, সেই সফরে কার সঙ্গে দেখা করলেন, অথবা কার সঙ্গে দেখা করতে পারলেন না, অথবা দেখা করার পর কি পেলেন, জাতি হিসেবে আমরা কি পেলাম, এইসব বিষয় নিয়ে আহ আপনি নিশ্চয়ই এগুলো খেয়াল করেছেন এবং আপনার নিজের নিজের কিছু মূল্যায়ন আমি বিভিন্ন জায়গায় দেখেছি। তো আপনারা সব মিলিয়ে যে কি হলো আমাদের, মানে এই সফরটাতে আমাদের তো বিপুল অর্থ ব্যয় হয়েছে, তো এই এত অর্থ ব্যয় করে আমরা আসলে কি পেলাম, আপনার মূল্যায়নটা কি? আহ, আপনি সবকিছু যদি অর্থ দিয়ে বিবেচনা করেন তাহলে অনেক টাকা খরচ করেও রেজাল্ট জিরো হতে পারে, আবার খুব অল্প পয়সা খরচ করেও একটা টেলিফোন করেও 10 টাকা খরচ করেও অনেক বড় অ্যাচিভমেন্ট হতে পারে। ফলে অর্থ দিয়ে সবসময় সবকিছুর আপনি রিটার্ন নাও পেতে পারেন। আপনি যেটা ইঙ্গিত করেছেন, প্রধান উপদেষ্টা তার একটি মোটামুটি বড় সফর সঙ্গে নিয়ে যুক্তরাজ্য সফরে গেলেন, এবং অলরেডি সোশ্যাল মিডিয়া আমরা যেটা দেখলাম যে ওনারা যেই হোটেলে ছিলেন, ডরচেস্টার হোটেল, সেটি বেশ বিলাসবহুল। এবং একটা সরকার প্রধান একটা অন্য দেশে যখন যান, তিনি স্বভাবতই একটা 5 স্টার হোটেলে থাকবেন, এটি স্বাভাবিক। তার সঙ্গে অনেক লোক থাকবেন, এটিও স্বাভাবিক। এবং আমরা বিগত দিনে দেখেছি যে সরকার প্রধানের সঙ্গে শতাধিক এই সফর সঙ্গী ছিলেন, এবং অনেক পয়সা খরচ করে তারা গেছেন, এরকম আমরা দেখেছি। এবং এই প্র্যাকটিসটা বাংলাদেশে না, সারা পৃথিবীতেই আছে, যে সরকার প্রধানের সঙ্গে অনেকেই যান। বাংলাদেশে এই প্র্যাকটিসটা হয়তো অনেকের চোখে লাগে, যে আমাদের দেশে যে অর্থনৈতিক কাঠামো, মোটামুটি মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পর্যায়ে এই দেশের অধিকাংশ মানুষ, সেখানে সরকার প্রধানের একটি সফরে 3-3.5 কোটি টাকা আমরা খরচ করব কেন? এক। দ্বিতীয়ত কথা হলো যে এই খরচ করে আমি আউটকামটা কি পেলাম? যদি এমন হতো যে এটি একটি খুবই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সফর, যে ব্রিটিশ সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হবে হবে সেখানে অনেকের যেতে হবে, সেটি একটা আলোচনা। কিন্তু আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টার সবশেষ যে সফর, এটি আসলে রাষ্ট্রীয়ভাবে খুব গুরুত্বপূর্ণ সফর ছিল না আসলে। তিনি প্রধানত গিয়েছিলেন একটা পুরস্কার আনবার জন্য। সেটিও যে খুব অনেক বড় পুরস্কার তা কিন্তু না। উনি পৃথিবীর সবচেয়ে সম্মানজনক পুরস্কারের একটি, যেটি বা সবচেয়ে সম্মানজনক পুরস্কার নোবেল, শান্তিতে নোবেল পাওয়ার পরে এই যে পুরস্কারটি তিনি পেলেন, তার কাছে এটা আকাশ পাতাল পার্থক্য। ফলে এরকম একটি ছোট পুরস্কার আনতে এত একটি বড় বহর নিয়ে তিনি কেন গেলেন, এটি সমালোচনা অনেকে করছেন। আহ কিন্তু আমি একটু অন্যভাবে দেখি, যে ধরেন তিনি অনেক লোক নিয়ে গেলেন, অনেক টাকা খরচ করলেন, কি পেলেন না পেলেন সেটি একটি পলিটিক্যাল আলোচনা। কিন্তু তার বাইরে আমি মনে করি এই সফরের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, যদি আপনি বলেন, আপনি জিজ্ঞেস করলেন না কি পেলাম, আমরা যেটা পেলাম, এই সময়ের রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুজন মানুষের একটি বৈঠক হলো। এখন বৈঠকে কি আলোচনা হলো, ওনাদের একান্তে, প্রধান উপদেষ্টা এবং তারেক রহমান একান্তে 40 মিনিট 45 মিনিট কি কথা বলেছেন, আমরা তো সেটা জানি না আসলে। এটা জানা সম্ভব না, কারণ ওনারা এই একান্ত আলোচনায় হয়তো রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ ইস্যুতে কথা বলেছেন, ভবিষ্যৎ রাজনীতি, ভবিষ্যৎ সরকার কাঠামো, ইভেন ব্যক্তিগত অনেক বিষয়ে নিশ্চয়ই তারা আলোচনা করেছেন, যা সব আমরা জানবো না। কারণ এটা খুব স্বাভাবিক, দুটি দেশের সরকার প্রধান, কিংবা দুটি রাজনৈতিক দলের প্রধান, অথবা দুটি বা একাধিক গোষ্ঠী যখন আলোচনা করে, সেখানে অনেক এজেন্ডা থাকে, অনেক বিষয় থাকে, ঘন্টার পর ঘন্টা আলোচনা হতে পারে। কিন্তু মিডিয়ার সামনে তারা সব কিন্তু কথা বলেন না, সেখান থেকে জিসটা বলেন, সামারিটা বলেন, যে এই হয়েছে। ফলে আমরা কোনোদিনই হয়তো জানতে পারবো না যে ওই 1 ঘন্টায় বা পৌনে 1 ঘন্টায় সত্যি সত্যি এই দুজনের মধ্যে কি আলোচনা হয়েছে। কিন্তু ভালো দিক যেটা আমি মনে করি, যে এই সময়ের বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি ক্যারেক্টার আমরা যদি বলি, প্রফেসর ইউনূস সরকার পক্ষে, এবং রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যারেক্টার নিশ্চিত তারেক রহমান। তাহলে এই দুজন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি যখন একটা বৈঠক করলেন, সেটা লন্ডনের একটা হোটেলে হোক কিংবা অন্য যেখানে, ইভেনে বৈঠকটা যদি লন্ডনে না হয় নাইজেরিয়ায় হতো, ঢাকায় হতো, আহ একই কথা। অর্থাৎ দুজন দুজন মানুষের বসাটা খুব জরুরি ছিল। বৈঠকটা কেন লন্ডনে হলো? বিকজ তারেক রহমান লন্ডনে থাকেন,
উনি বাংলাদেশে আসছেন না, আসতে পারছেন না, হোয়াট এভার উত্তর যাই হোক না কেন, আচ্ছা, একটা কথা সেই বলি। আমি 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 এই প্রসঙ্গে একটা কথা বলি আপনাকে, যে দেখেন, আমি যদি অন্যভাবে ধরি, দুইজনই কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি। তারেক রহমান দেশের বৃহত্তম রাজনৈতিক দলের নেতা, আর উনি সরকার প্রধান। ওনাদের এই মিটিং এর আলোচনায় আমাদের মতো সাধারণ জনতা যারা আছে, আম জনতা, তাদের ভাগ্য কিন্তু ওনারা নির্ধারণ করেন। তো এটা কি একজন সাধারণ মানুষ হিসাবে আপনার কাছে মনে হয় না যে ওনারা দুজনে আমাদেরকে বঞ্চিত করলেন? বঞ্চিত করলেন কি অর্থে, সেটা আমি আমার অবস্থানটা বলি। সেটা হলো, 10 মাস হয়ে গেছে হাসিনা সরকারের বিদায় হয়েছে। 10 মাসের মধ্যে আমরা তারেক রহমানকে একদিনের জন্য দেশে পেলাম না। তো উনি বললেন যে উনি আসতে পারছেন না। কেন আসতে পারছেন না সে কারণটাও জানলাম না। এবং আমাদের সরকার প্রধান তাহলে না আসতে পারার পিছনে আমি সরকারের এই ব্যর্থতা দেখি। সরকার নিশ্চয়ই তার কাছে এমন কোনো আপনার নিশ্চয়তা দিতে পারে নাই যে উনি নিশ্চিন্ত হতে পারেন যে উনি নিরাপত্তা পাবেন। এটা যদি নিরাপত্তা কারণ হয়, সেখানে আমি সরকারকেও দায়ী করব। তো সেরকম যদি দুই পক্ষের দায় থাকে, দুই পক্ষ বিদেশে যে মিটিং করছেন, এটা জাতি হিসেবে আমার জন্য, আপনার জন্য একটু বেদনার নয় কি? না কামাল ভাই, আমি সেটা মনে করি না। মনে করি না এই কারণে যে আপনি দেখবেন এই বৈঠকের পরে স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু পরিষ্কার করে বলেছেন যে তারেক রহমান, না এটা বোধহয় বৈঠকের আগেই স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, লন্ডনে আগে থাকা বলেছেন। অবস্থায় প্রধান উপদেষ্টা, যে তারেক রহমান চাইলে যে কোনো সময় দেশে ফিরতে পারেন, এবং তারেক রহমানের আইনজীবীরা বারবার বলেছেন যে আইনত কোনো বাধা নাই। তো আইনত বাধা যদি না থাকে, স্বরাষ্ট্র উপদেষ্টা যার হাতে মূলত সিকিউরিটি দেওয়ার দায়িত্ব, তিনিও যখন বলেন যে তিনি চাইলে আসতে পারেন, তাহলে কিন্তু এখন দেশে আসবার বলটা তারেক রহমানের কোর্টে। এখন যদি তারেক রহমান এই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা যখন বলেছেন যে আসতে পারেন, তাহলে এখানে রাষ্ট্রের সর্বোচ্চ যিনি দায়িত্ব, সিকিউরিটি এনশিওর করবার দায়িত্বে, তিনি এই কথা বলবার পরে তারেক রহমান যদি না আসেন, সেটা কিন্তু তারেক রহমানের সিদ্ধান্ত। এখন কেন তিনি আসতে পারছেন না, তার কাছে অনেকগুলো কারণ আছে। আমি একবার একটা লেখায় অন্তত 9টা কারণ লিখেছিলাম, যে সব আমি সম্ভাব্য লিখেছি, সম্ভাব্য কারণ। তার মধ্যে এর বাইরেও নিশ্চয়ই আরো একটা দুইটা কারণ আছে যা আমরা জানি না, অথবা জানলেও আপনাকে আমি শোতে বলবো না, বলতে পারবো না, কোথাও লিখতে পারবো না, হতে পারে এরকম। তাহলে আমি মনে করি যে তারেক রহমান নিশ্চয়ই দেশে আসতে পারতেন। মানুষের মনে একটা প্রত্যাশা ছিল, ধারণা ছিল যে তিনি হয়তো 6 আগস্টই দেশে আসবেন। 5ই আগস্ট যখন আওয়ামী লীগের পতন হলো, 6 আগস্টে তিনি যদি এয়ারপোর্টে নামতেন, কয়েক লক্ষ মানুষ তাকে রিসিভ করতো, এরকম ন্যারেটিভ আছে। তারপরেও তিনি কেন এলেন না? অনেকে মনে করেন যে একজন রাজনীতিবিদের জীবনে ঝুঁকি তো থাকবে। ধরা যাক তিনি এয়ারপোর্টে নামার সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হবেন, ধরা যাক হাইপোথেটিক্যালি, তাহলে কি তিনি দেশে আসবেন না? ধরা যাক তার জীবনের ঝুঁকি আছে, তিনি কি আসবেন না? তো একজন রাজনীতিবিদ যিনি জেলে যেতে পারেন, যিনি অ্যাসাল্ট হতে পারেন, ইভেন যিনি অ্যাসাসিনেশনের শিকার হতে পারেন, এইটা জানা সত্ত্বেও তিনি মানুষের কাছে এসে রাজনীতি করবেন, এটাই তো মানুষ প্রত্যাশা করে। এই রিস্কটা তো তাকে নিতে হবে। একজন পলিটিশিয়ান তো এই রিস্কের মধ্যে সারাক্ষণ থাকেন। এখন আমি জেলে যেতে ভয় পাবো, আমি আক্রমণের শিকার হতে ভয় পাবো, তাহলে আমি যদি দূরে থাকি, তাহলে এটা এক ধরনের, আপনি যেটা বললেন, মানুষ বা বিএনপির এখন তো নেতৃত্ব তিনিই দিচ্ছেন দেশের বাইরে থেকে। বেগম জিয়া যদিও আনুষ্ঠানিকভাবে দলের চেয়ারপারসন, কার্যত চেয়ারপারসন তো তারেক রহমানই। তিনি যদি দেশে থাকতেন, এটা দলের জন্য ভালো হতো। তাহলে আমি মনে করি যে এই যে বৈঠকের মধ্য দিয়ে সম্ভবত কিছু আনসার্টেনিটি অবসান হয়েছে, তিনি হয়তো আসতে এখন আরেকটু ভরসা পাবেন। কিন্তু তারপরেও তিনি না আসা পর্যন্ত আমরা বলতে পারবো না, কারণ হয়তো এমন কিছু ঘটনা আছে, হয়তো এমন কিছু অনিশ্চয়তা বোধ তারেক রহমান হয়তো অনুভব করেন, যেটা কাটার আগ পর্যন্ত তিনি আসতে চাচ্ছেন না বা আসতে পারছেন না, এটা হতে পারে এক। দ্বিতীয়ত কথা হচ্ছে যে দুজন মানুষ, দুজন রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ মানুষ দেশের বাইরে বৈঠক করলেন, এটি বেদনার কিনা আমি সেটা মনে করি না। কারণ বৈঠক হতে পারে, দেশের মধ্যে বৈঠক হতে পারে। বাংলাদেশের রাজনীতি সবসময় যে বাংলাদেশের মধ্যে বসে নিয়ন্ত্রিত হয়, নির্ধারিত হয়, তা তো না। এটা বহু বছর ধরে আমরা দেখছি যে বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ ডিসিশন দেশের বাইরে থেকে হচ্ছে। ইভেন জুলাই অভ্যুত্থানে যে ঘটনাটা বাংলাদেশে ঘটলো, সেখানে কি বাইরে থেকে অনেকের ইনভলভমেন্ট সেখানে ছিল না? বাইরের শক্তির ইনভলভমেন্ট ছিল না? সেটা পজিটিভ অর্থে বলেন, নেগেটিভ অর্থে বলেন, ছিল তো। বাংলাদেশ জিওপলিটিক্যালি এমন গুরুত্বপূর্ণ একটা জায়গায় আছে যে এইখানে বে অফ বেঙ্গলের কারণে ভারতের এখানে ইন্টারেস্ট যেমন আছে, পাকিস্তানের আছে, একই সঙ্গে বৈশ্বিক পরাশক্তি চায়না এবং আমেরিকার ইন্টারেস্ট আছে এখানে। ফলে এইখানে দুজন নেতা বা দুটি পলিটিক্যাল পার্টি কি আলোচনা করে না করে, তার বাইরেও এই পরাশক্তিগুলো কি ভাবে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ কি, তাদের স্বার্থ কি,
তাদের ইন্টারনাল কনফ্লিক্ট কি, এগুলোর উপরে অনেক কিছু নির্ভর করে। সুতরাং দেশের বাইরে বৈঠক হওয়াটাকে আমি খারাপ কিছু মনে করি না। ঠিক আছে, বৈঠক বৈঠক, হলো। জি। হুম। বৈঠক কেন ভালো মনে করছেন, এটা তো আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, জি। বৈঠক হলো। বৈঠক থেকে যে আউটকামটা আমরা পেলাম, যে যৌথ ঘোষণাটা, সেই ঘোষণাটা থেকে যেমন অনেকে বলছেন এখন, দুটো পয়েন্ট আমি দেখলাম। একটা হলো যে ফেব্রুয়ারিতে নির্বাচনের ডেট নিয়ে আমাদের যেখানে যে রাজনৈতিক দলগুলো আছে তাদের প্রতিক্রিয়া, তারা বলছে এটা ভালো, তাদের কোনো আপত্তি নাই। আবার কোন কোন পার্টিকে দেখলাম তারা বলছে যে একটা মাত্র রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে কিভাবে প্রধান উপদেষ্টা ডেট ঘোষণা করলেন, এটা নিয়ে তাদের আপত্তি আছে। তো যাই হোক, এই সব মিলিয়ে তো আপনি এই যৌথ ঘোষণা দেখার পর আপনার কি মনে হলো? আমরা কি তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন পেতে যাচ্ছি, নাকি সেখানেও আপনার সন্দেহ আছে? না, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এই কথা তো প্রধান উপদেষ্টা বলেন নাই, বা এটা যৌথ বিবৃতিতেও এটা কিন্তু নাই। যৌথ বিবৃতিতে পরিষ্কার করে বলা আছে যে প্রধান উপদেষ্টা এপ্রিলে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন, কিন্তু তারেক রহমান বলেছেন ফেব্রুয়ারিতে করার জন্য। অতএব যদি এটা ইফ, যে এই সময়ের মধ্যে যদি প্রস্তুতি সম্পন্ন করা যায়, বিচার এবং সংস্কারে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করা যায়, তাহলে নির্বাচন হতে পারে। আপনি শব্দগুলো দেখেন, যে যদি জি। প্রস্তুতি সম্পন্ন করা যায়, যদি উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করা যায়, হতে পারে। কিন্তু এখানে হবে বলেন নাই। অগ্রগতি হুম অর্জন হুম করা গেলে নির্বাচন হবে সেটাও বলেন নাই। অগ্রগতি হুম। অর্জন করা গেলে হতে পারে, এখানে অনেকগুলো ইফ এন্ড বাট আছে। এখন এই যে, রাইট। তার মানে কিন্তু আমি দেখলাম যে গতকালকে অনেকগুলো সংবাদ মাধ্যম একদম হুম ডিরেক্ট হেডলাইন করলো যে আহ, ফেব্রুয়ারিতে নির্বাচন। এটা খুবই মিসলিডিং হেডলাইন। ফেব্রুয়ারিতে নির্বাচন এটা রাইট। বলেন নাই কোথাও, এটা হবে হতে পারে। অর্থাৎ ইফ অ্যান্ড জি। বাট, যদি সংস্কারে অগ্রগতি হয়, যদি বিচারে উল্লেখযোগ্য অগ্রগতি হয়। এইখানে ক্যামোফ্লাজটা হচ্ছে যে উল্লেখযোগ্য অগ্রগতি বলতে প্রধান উপদেষ্টা বা সরকার কি মিন করছে আমরা কিন্তু সেটা জানি না। বিচারের হুম হুম। অগ্রগতিটা তো নির্ভর করে পুরোপুরি আদালতের উপরে, পুলিশের উপরে। এই যে মামলাগুলো জুলাই অভ্যুত্থানে হলো, আপনি দেখেছেন যে মামলাগুলোয় শত শত আসামি, অসংখ্য অজ্ঞাত আসামি। এই মামলাগুলো একটা বড় অংশের যে অভিযোগগুলোই প্রমাণ করা খুব ডিফিকাল্ট হবে। যাদের বিরুদ্ধে হত্যা মামলার অভিযোগ আনা হয়েছে, অধিকাংশের বিরুদ্ধেই হত্যা আসলে প্রমাণ করা যাবে না। এবং হত্যা, হত্যা চেষ্টা, হত্যার নির্দেশ, এগুলা প্রথম কাজ হচ্ছে পুলিশের ইনভেস্টিগেশন। এই ইনভেস্টিগেশনে প্রচুর সময় লাগবে। তাহলে আপনি আজকে জুন মাস, ফেব্রুয়ারিতে নির্বাচন যদি করতে চান, মাঝখানে 7.5 বা 8 মাস সময়। এই 8 মাসের মধ্যে কি আপনি সমস্ত মামলার ইনভেস্টিগেশনে তো শেষ করতে পারবেন না। যদি প্রপার ইনভেস্টিগেশন করতে চান, তাহলে উল্লেখযোগ্য অগ্রগতি বলতে প্রধান উপদেষ্টা কি মিন করলেন, যে চার্জশিট দেওয়া পর্যন্ত, রায় দেওয়া পর্যন্ত। আচ্ছা, ট্রাইব্যুনালে বা আদালতে রায় হওয়ার পরে এটি কিন্তু আবার হাইকোর্টে যাবে, হাইকোর্টে পরে অ্যাপিলেট ডিভিশনে যাবে, রিভিউ হবে, এরপরে রায় কার্যকরের প্রশ্ন। এটা লম্বা প্রক্রিয়া। জুলাই অভ্যুত্থানে যতগুলো মামলা হয়েছে, শুধুমাত্র ট্রাইব্যুনালের মামলাগুলো আপনি যদি সমাধান করতে চান, বিচার শেষ করতে চান, সেটাও আমার ধারণা স্বাভাবিক প্রক্রিয়ায় যদি চলে, যদি সরকার বিচার বিভাগের উপরে হস্তক্ষেপ না করে, প্রেসার না দেয়, তাহলে এই বিচার প্রক্রিয়া ফেব্রুয়ারির মধ্যে শেষ হওয়া খুব কঠিন। আমি আইন কানুন নিয়ে যতটুকু বুঝি, বিচার প্রক্রিয়াটা খুব কিন্তু মানে তাড়াহুড়া করার বিষয় না। ফলে আপনি যদি তাড়াহুড়া না করেন, তাহলে জুলাই অভ্যুত্থানের এই বিচারের একটা উল্লেখযোগ্য অগ্রগতি কি করে ফেব্রুয়ারির মধ্যে আপনি অর্জন করবেন? যদি ফেব্রুয়ারির মধ্যে অর্জন আপনি করতে না পারেন, তাহলে কি তখন প্রধান উপদেষ্টা বা সরকার বলবে যে বিচারে উল্লেখযোগ্য অগ্রগতি হয় নাই, অতএব ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না? নাম্বার দুই, সংস্কারে উল্লেখযোগ্য অগ্রগতি। সংস্কারে উল্লেখযোগ্য অগ্রগতি, সংস্কারের পুরো দায়িত্বটা কিন্তু সরকারের উপরে। আপনি সংস্কার কোথায়, কতটুকু, কি করবেন, আমরা কিন্তু এখনো পরিষ্কার না। 11টা সংস্কার কমিশন, আমি একটা হিসাব করে দেখলাম যে 3,300 বা 3,000, মানে 3,500 পৃষ্ঠা বোধ হয় 11টা কমিশনের প্রতিবেদন। বিরাট ডকুমেন্ট এবং শত শত সুপারিশ। এখান থেকে সব সুপারিশের ব্যাপারে পলিটিক্যাল পার্টিগুলো একমত হয় নাই। এখান থেকে যদি 100 সুপারিশের ব্যাপারেও রাজনৈতিক দলগুলো একমত হয়, তাহলে সেই 100 সুপারিশের মধ্যে আপনি অগ্রাধিকার ভিত্তিতে কয়টা সুপারিশ ফেব্রুয়ারির মধ্যে বাস্তবায়ন করবেন, সেইটা কি রোডম্যাপ করেছেন? সেই তালিকাটা হয়েছে? আচ্ছা, এই যে 11টা কমিশনের রিপোর্ট নিয়ে কিন্তু আলোচনা হয়নি। জাতীয় ঐকমত্য কমিশনের যে ডিসকাশন হচ্ছে, প্রথম দফায় শেষ হলো, দ্বিতীয় দফা চলছে, সেখানে কিন্তু সব জি। কমিশনের রিপোর্ট নাই। তাহলে যেই যেই কমিশনের রিপোর্ট নিয়ে আপনি আলোচনা করছেন না, সেই কমিশনের রিপোর্ট গুলো বা সুপারিশ গুলো বাস্তবায়ন কি করে হবে? এটা কি উইদাউট ডিসকাশন আপনি বাস্তবায়ন করে দিবেন? তাহলে এই জায়গাটা আরেকটা আমার কাছে জটিলতা মনে হয়, যে আসলে সরকার কোথায় কি সংস্কার করতে চায় এটা পরিষ্কার না। সংস্কার মানিত শুধু সংবিধান সংস্কার না, সংস্কার মানিত নির্বাচনী আইন পরিবর্তন না। সংস্কারের একটা বড় জায়গা পুলিশ, পুলিশ রিফর্ম। জি। সংস্কারের একটা বিরাট জায়গা সরকারি প্রতিষ্ঠান। সংস্কারের একটা বিরাট জায়গা হচ্ছে অর্থনৈতিক সংস্কার।
তাহলে এই গত 10 মাসে আপনি দেশের অর্থনীতি কি সংস্কারটা করলেন? গত 10 মাসে পুলিশের আপনি কি সংস্কার করেছেন? গত 10 মাসে আপনি সরকারি একটা অফিসেও কি কোনো ইতিবাচক পরিবর্তন হয়েছে যে হ্যাঁ এখন থেকে ভূমি অফিসে গেলে ঘুষ ছাড়া কাজ হয়, বা তিতাসে, বা নাগরিকের সবচেয়ে সরাসরি মানে স্বার্থ যেখানে সেবাদানকারী প্রতিষ্ঠানে কোথাও গেলে মানুষ আগে 5ই আগস্টের আগে ঘুষ দিত, 5ই আগস্টের পরে ঘুষ দেয় না, এটা কেউ বলতে পারবে? তাহলে যদি তাই হয় তাহলে আপনি কোথায় সংস্কারটা করবেন? এখন যদি ফেব্রুয়ারির মধ্যে এই স্পেসিফিক না হয় যে আমরা এই 20টি জায়গায় এই 20টি প্রতিষ্ঠানে সংস্কার করব এবং সংস্কারগুলো হচ্ছে এই, সেটা যদি শেষ না হয় তাহলে কি আপনি গিয়ে ডিসেম্বরে জানুয়ারিতে গিয়ে বলবেন যে আমাদের সংস্কারের কাঙ্ক্ষিত কি লক্ষ্য অর্জন হয় নাই, অতএব নির্বাচন হবে না? তাহলে তাহলে বোঝা যাচ্ছে আপনি পুরো জিনিসটাতে মধ্যে এক ধরনের অস্পষ্টতা লক্ষ্য করছেন। যদি এই পুরোপুরি অস্পষ্টতা অস্পষ্টতা লক্ষ্য বজায় করছি থাকে, আমি। হুম। তাহলে আপনি তাহলে কিসের উপর ভিত্তি করে বিএনপি নেতৃবৃন্দ সম্পূর্ণ সন্তুষ্ট হলেন? আমি এটা বুঝতে পারছি না, আপনি বুঝতে পারছেন? যেমন আমির খসরু মাহমুদ কিন্তু বলেছেন উনি সম্পূর্ণ সন্তুষ্ট। এইটা একটা কারণ হতে পারে। একটা কারণ হতে পারে এই যে আপনি খেয়াল করবেন গত কয়েক মাস ধরে এই যে অন্তর্বর্তী সরকারটি গঠিত হলো তো অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী সকল দলের সমর্থনে, সেখানে বিএনপি সবচেয়ে বড় স্টেক হোল্ডার ছিল। কিন্তু আমরা যেটা দেখলাম যে 5ই আগস্ট মানে 8ই আগস্ট সরকার গঠনের পরেই কিছুদিনের পরে বা 1-2 মাস পর থেকেই বিএনপির সঙ্গে তাদের দূরত্ব ধীরে ধীরে বাড়ছিল, এবং যেটিকে বেশ প্রকাশ্য হলো নির্বাচনের তারিখ ইস্যুতে। যখন প্রধান উপদেষ্টা বলা শুরু করলেন যে ইলেকশনটা ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে, মাঝখানে 6 মাস গ্যাপ, তখন বিএনপি বলা শুরু করলো যে এটা একটা স্পেসিফিক রোড ম্যাপ দেন। অর্থাৎ নির্বাচনের তারিখ ইস্যুতে বিএনপির সঙ্গে মূলত সরকারের দূরত্বটা তৈরি হতে থাকলো। যখন এটি 6ই আগস্ট গত 6ই জুন প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে এটিকে কমিয়ে নিয়ে এলেন যে এপ্রিলের প্রথমার্ধে, অর্থাৎ 2 মাস কমালেন, তখন বিএনপির সঙ্গে দূরত্ব আরেকটু কমলো। এবং বিএনপি ছিল ডিসেম্বর, প্রধান উপদেষ্টা বললেন এপ্রিল, তাহলে মাঝখানে ব্যবধান আরো 4 মাস। তাহলে এই মিটিং এর ফলে আরো 2 মাস কমে গেল, কিন্তু ডিসেম্বর এপ্রিলে মাঝামাঝি একটা হলো, ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধের মধ্যে অর্থাৎ 17-18 তারিখ সম্ভবত রোজা শুরু হবে, তাহলে 12 তারিখ 8 তারিখ এরকম কেউ কেউ সম্ভাব্য তারিখ বলছেন। বিএনপি সন্তুষ্টি জায়গাটা হচ্ছে এই, আমি যেটা বুঝি, সরকারের সঙ্গে নির্বাচন ইস্যুতে যেই দূরত্বটা তৈরি হচ্ছিল সেই দূরত্বটা অনেকটা কমানো গেছে। কেননা আমরা যেটা ভাবছিলাম বা শুনছিলাম যে বিএনপি হয়তো কোরবানির ঈদের পরে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপের দাবিতে, অর্থাৎ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে মাঠে নামবে। এই যে বিএনপিকে মাঠে নামতে হলো না, তার যে রাজনৈতিক শক্তি ক্ষয় করতে হলো না, নেতাকর্মীদেরকে অধিকতর গ্রেপ্তার বা সংঘাতের মধ্যে যেতে হলো না, এইটা একটা স্বস্তির জায়গা বিএনপির জন্য। বিএনপি হয়তো ভাবছে যে ঠিক আছে, ফেব্রুয়ারিতে যেহেতু ইলেকশনটা হয়ে যাবার ব্যাপারে একটা প্রতিশ্রুতি এসেছে, বিএনপি তো বিশ্বাস করে যে এই 8 মাসের মধ্যে সংস্কারের একটা জায়গায় হয়তো পৌঁছানো যাবে, বিচারের হয়তো একটা জায়গায় পৌঁছানো যাবে, বিএনপি হয়তো বিশ্বাস করছে। এবং এইখানে কিন্তু আমি যেটা আরেকটা জিনিস মনে করি, পুরো দায়ভারটা বা পুরো বলটা প্রধান উপদেষ্টা বেশ কৌশলে বিএনপির কোর্টে ছেড়ে দিলেন যে তোমরা যদি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চাও তাহলে এখন এই নির্বাচনের প্রশ্নে, বিচারের প্রশ্নে সরকারকে সহযোগিতা করো, অর্থাৎ সরকারের বিরোধিতা করা যাবে না। তাহলে নির্বাচন যাতে দ্রুত আহ আমরা যদি চাই, তাহলে সংস্কার যাতে কোথায় কোথায় সংস্কার চায়, সরকার যা যা চায়, বিএনপি যাতে মোটা দাগে সেখানে বিরোধিতা না করে, বিচারের প্রসেস নিয়ে বিএনপি যাতে বেশি বিরোধিতা না করে। অর্থাৎ বিএনপি সন্তুষ্টি জায়গাটা তো এই যে যেহেতু একটা বড় সংকট অর্থাৎ তারিখের ব্যাপারে একমত হয়েছে, তো ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কি হবে না আমরা জানি না, কিন্তু হবে, এই যে প্রতিশ্রুতিটা হতে পারে, এই যেটা প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতিটাই হয়তো বিএনপির জন্য একটা সন্তুষ্টির কারণ যে না, তাদেরকে এই রাজপথে নামতে প্রতিশ্রুতি হচ্ছে না। এই প্রতিশ্রুতি তো ডক্টর ইউনূস আগেও দিয়েছিলেন। উনি তো নিজে থেকেই বলেছিলেন যে উনি এপ্রিলের ফার্স্ট উইকে নির্বাচন করবেন, না, বিএনপি প্রথমার্ধে তো চাচ্ছিল নির্বাচন না, করবেন। বিএনপি তো এপ্রিলে মানে নাই, বিএনপি এপ্রিলে মানে নাই, বিএনপি ছাড়া আরো অনেক দল এপ্রিলে মানে নাই। ইভেন এপ্রিলের বিরোধিতা আমিও করেছি। এপ্রিল মাস নির্বাচনের মাস তো না, এপ্রিল মাস তো মাধ্যমিক পরীক্ষা হবে, গরম থাকবে, রোজার মধ্যে ইলেকশন ক্যাম্পেইন করতে হবে, এটা একটা অ্যাবসার্ড আইডিয়া। ফলে এপ্রিল ইলেকশনটা কেউই মানতো না, মানে দুই একটি দল বাদে। তাহলে এপ্রিল থেকে যে ফেব্রুয়ারিতে এলে, ফেব্রুয়ারিটা হচ্ছে খুবই ভালো মাস, এবং আপনি দেখবেন এটা কাকতালীয়, এটা হয়তো দেখেন, আমি জানি না। আপনি বলতেছেন এপ্রিল অ্যাবসার্ড, আমি বলছি এপ্রিল অ্যাবসার্ড, ডক্টর ইউনূস বলছেন এপ্রিল পসিবল। তাহলে ডক্টর ইউনূসকে আমার আপনার চেয়ে কম বুঝেন? এই কম বোধ বুদ্ধি নিয়ে উনি দায়িত্বে আছেন সরকারের, এটা কি হয়? না, এপ্রিল মাসে নির্বাচনের তারিখ ঘোষণাটা কি এককভাবে ডক্টর ইউনূসের সিদ্ধান্ত আপনার মনে হয়? এটা কি, অবশ্যই, অবশ্যই। এটা কি উপদেষ্টা পরিষদে আলোচনা হয় নাই? উপদেষ্টা তো এখন হয়েছে, তা সরকার তো আমরা ধরেন, বুঝি নাই, না, আমরা তো বুঝি না। আমরা তো তাহলে জানি এতগুলি লোক কি কিছুই বুঝে না? না, সেটা তো অন্য আলোচনা যে
প্রধান উপদেষ্টা একটা, উনি তো তাহলে উনি যখন জুনের কথা বললেন, জুন মাসে তো ইলেকশনের মাস না। জুন মাসে বাংলাদেশে মাত্র একটা ইলেকশন হয়েছে, বাংলাদেশে অধিকাংশ ইলেকশনে হয়েছে এই অক্টোবর থেকে ফেব্রুয়ারি। এবং বিএনপি পরপর প্রথম যে তিনটি নির্বাচনে জয়ী হয়েছে, ৭৯, ৯১, ৯৬, এই তিনটি নির্বাচনই হয়েছে ফেব্রুয়ারিতে। আমি ওই কারণে বললাম যে বিএনপি সন্তুষ্টির আরেকটি কারণ এটা হতে পারে যে বিএনপি যেহেতু পরপর প্রথম তিনটি নির্বাচনই ফেব্রুয়ারি মাসে জিতেছে, এবং ফেব্রুয়ারি মাসটা তাদের জন্য লাকি মাস হিসেবে ধরা হয়। ফলে এই যে প্রধান উপদেষ্টা বললেন যে ফেব্রুয়ারিতে হতে পারে, এটাও তাদেরকে একটা কনফিডেন্স দিয়েছে। এখন এপ্রিলে প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ যে ঘোষণা করেছেন, কেন করেছেন এই ব্যাখ্যাটা উনি ভালো বলতে পারবেন। এমনও হতে পারে উনি হয়তো জুন থেকে একটু পিছিয়ে এলেন, যে ঠিক আছে আরেকটু ডিবেট হোক, আরেকটু আলোচনা হোক, আবার একটু সরা যাবে। হ্যাঁ, এখন তো আপনি হয়তো প্রশ্ন করতে পারেন তাহলে আরেকটু ধাক্কা দিলে কি ডিসেম্বরে আসবে? আমি জানি না। তো না, তা তো আসবে না। কারণ তা আসবে আমরা না, আমরা যেহেতু কিন্তু এগ্রি যৌথ করেন, ঘোষণায় দেখেছি, আমরা কিন্তু যৌথ ঘোষণায় দেখেছি যে মেনে ফেব্রুয়ারির নিয়েছে। প্রস্তাবটা কিন্তু না, না মেনে না, আচ্ছা, ফেব্রুয়ারির প্রস্তাবটা কিন্তু তারেক রহমানই দিয়েছেন। তারেক রহমানই দিয়েছেন। এবং ফেব্রুয়ারির আমি আলোচনাটা, প্রমাণ দেখেছি। রাইট, ফেব্রুয়ারির আলোচনাটা নতুন না। ফেব্রুয়ারির আলোচনা কিন্তু প্রথম আসে কিন্তু সেনাপ্রধানের কাছ থেকে। গত বছরের সেপ্টেম্বরে সেনাপ্রধান যখন রয়টার্সকে ইন্টারভিউ দেন, তিনি বলেছিলেন যে তিনি মনে করেন যে এই সরকার 18 মাস থাকবে, তারপরে একটা রাজনৈতিক সরকার বা নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে, সে পর্যন্ত তিনি সরকারকে সহযোগিতা সমর্থন করবেন। তার জি, সেই 18 মাসও হয় কিন্তু ফেব্রুয়ারিতে। এবং জামায়াত ইসলামী কিন্তু প্রথমে বলেছিল ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন হলে ভালো হয়, রোজার আগে। ফেব্রুয়ারি বলে নাই, বলেছে রোজার আগে, সেটাও কিন্তু ফেব্রুয়ারি। তার মানে সেনা প্রধান, জামাত, বিএনপি, এই তিনটি বড় শক্তি যেহেতু ফেব্রুয়ারির ব্যাপারে একমত হয়েছে, এখন প্রধান উপদেষ্টা বা সরকারও ফেব্রুয়ারিতে একমত হয়েছে, তাহলে এখন এই 8 মাসের মধ্যে সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে তার ভাষায় বিচার এবং সংস্কারে উল্লেখযোগ্য অগ্রগতিটা অর্জন করা। বিএনপির রেসপন্সিবিলিটি হচ্ছে এইটাকে অ্যাচিভ করতে অ্যাসিস্ট করা, যে আপনাকে অবশ্যই এটাকে যাতে লেন্দি না হয়, যে এই অজুহাত তৈরি সরকার না করতে পারে যে না আমি বিচারে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে পারি নাই, সংস্কার অর্জন করতে পারি না। তাহলে বিএনপির দায়িত্ব হবে সরকারের কাছ থেকে এই প্রতিশ্রুতিটা আদায় করা যে আপনি আসলে কি করতে চান, কতটুকু সংস্কার করতে চান, বিচারের কোন স্টেজ পর্যন্ত আপনি মনে করেন উল্লেখযোগ্য অগ্রগতি, চার্জশিট জি, দেওয়া পর্যন্ত। অর্থাৎ এইটা বিএনপির দায়িত্ব হবে এখন সরকারের কাছ থেকে এই প্রতিশ্রুতিটা আদায় করা এবং সরকারের উপরে চাপ প্রয়োগ করা, যে কোনোভাবেই যেন সংস্কার করা গেল না, বিচার করা গেল না, এই অজুহাতে ইলেকশনটা যেন ফেব্রুয়ারি ক্রস না করে। ফেব্রুয়ারি ক্রস করলে ইলেকশনটা লম্বা সময়ের জন্য ঝুলে যাবে। ফলে বিএনপিকে এইখানে সরকারের উপরে চাপ প্রয়োগ করতে হবে, যাতে করে সরকার কোনোভাবেই কোনো অজুহাত তৈরি করতে না পারে। জি, অনেক ধন্যবাদ জনাব আমিনুল রশিদ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন এই নির্বাচন নিয়ে, সম্ভাব্য নির্বাচনের তারিখ নিয়ে যে বিএনপির শীর্ষ নেতা এবং সরকারের শীর্ষ ব্যক্তির যে বিদেশে অনুষ্ঠিত বৈঠক, সেই বৈঠকের মানে আপনার কি আসলে বলা হচ্ছে, অস্পষ্টতা আছে কি নাই, অথবা অস্পষ্টতার পেছনে কি কারণ থাকতে পারে, এগুলো নিয়ে সাংবাদিক আমিনুল রশিদের বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো আমাদের লিখে জানাবেন। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।